সালামু আলাইকুম বন্ধুরা। তো সরকার ফৌজদারি মামলা বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি 1898 সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। খসড়া তারা প্রকাশ করেছে, কি কি সংশোধনী তারা আনতেছে। তো আজকের এই ভিডিওটা জাস্ট কি গুরুত্বপূর্ণ সংশোধনী আসতেছে সেটা আপনাদের জানানোর জন্যই তৈরি করা। আপনার যদি কোনো অভিমত থাকে আগামী 7 তারিখ পর্যন্ত ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে যেটি করতে পারেন, আপনার অভিমত প্রেরণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক যে আসলে মূল কাহিনীটা কি, তারা কি কাজটা করতেছে। তো আজকে 2রা জুলাই তারা এটি জারি করেছে। আর এখানে যদিও তারিখটা তারা একটু ভুল দিয়েছে, আমরা যেভাবেই পড়ি যাই হোক, প্রথমে যদি আমরা মাস নেই তাহলে 6 তারিখ পর্যন্ত, আর প্রথমে যদি আমরা তারিখ নেই তাহলে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, আমরা ধরেই নিচ্ছি 7 তারিখ পর্যন্ত আপনি কি করতে পারবেন, মতামত পাঠাইতে পারবেন এই মেইল অ্যাড্রেসে যদি আপনার কোনো মতামত থাকে। তো চলুন দেখি যে ফৌজদারি মামলা কিভাবে বিচার হবে। এইটার জন্য আমাদের সে 1898 সালে কি আছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আছে। তো এই ক্ষেত্রে কি কি সংশোধনী আনা হচ্ছে সংক্ষেপে আপনাদের সামনে আমরা তুলে ধরি। ভিডিওটা আমরা দীর্ঘ করব না। সর্বপ্রথমে ধারা 32, 32 নম্বর ধারা, ম্যাজিস্ট্রেটের যেই বিচার করার ক্ষমতা, ম্যাজিস্ট্রেট সাহেবরা কত টাকা পর্যন্ত শাস্তি দিতে পারবেন, সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে আগে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারতো, এই ক্ষেত্রে এটা 5 লাখ টাকা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এবং এই যে বেতাঘাতের একটা শাস্তি ছিল, এইটাকে রহিতকরণ করা হচ্ছে। এরপরে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারতো, সেটাকে 3 লাখ টাকা পর্যন্ত করার চিন্তা ভাবনা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে তারা আমরা জানি 2,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারতো, এটাকে 2 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। তাহলে মূলত 32 ধারায় ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার যে ক্ষমতা, বিশেষত টাকার ক্ষেত্রে, সেই অ্যামাউন্টটা বৃদ্ধি করা হচ্ছে। মোটামুটি ভালো সিদ্ধান্ত। এরপরে আমরা 51 ধারায় চলে যাই, যে পুলিশ যখন কাউকে গ্রেফতার করে, তার বডি যখন তল্লাশি করে, এরপরে যেটা বলতেছে যে আসলে যখন পুলিশে কারো কাছ থেকে কোনো জিনিস উদ্ধার করবে তল্লাশি করে, তো ওই তল্লাশি যে সিজার লিস্ট আছে এইটা ওই ব্যক্তিকে 1 কপি দিয়ে দিবে এইটা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলা কথাবার্তা যুক্ত করা হচ্ছে 46, অর্থাৎ একজন ব্যক্তিকে গ্রেফতার করা রিলেটেড। 46-এর পরে 46A, B, C, D, E, F। মূল কাহিনীটা হচ্ছে পুলিশ গ্রেফতার কিভাবে করবে, গ্রেফতার করার পরে তার আত্মীয় স্বজনকে কিভাবে জানাবে, এই রিলেটেড। তো 46-এর বলতেছে যে আসলে যখন কি করবে, অ্যারেস্ট এবং ডিউটি অফিসার মেকিং অ্যারেস্ট। মূল কথাটা হচ্ছে তারা আইডি কার্ড দেখাবে, ভিজিবল তাদের পোশাক আশাক থাকবে, এই জিনিসটা অ্যাটলিস্ট একজন উইটনেসের সাক্ষী নিয়ে তারা অ্যারেস্ট মেমো একটা তৈরি করা হয়েছে, ওইখানে সিগনেচার করাবে, আর কিছুই পড়ার নাই। এরপরে যাকে গ্রেফতার করা হবে ওই ব্যক্তি কি করতে পারবে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পূর্বে এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার পছন্দ মতো অ্যাডভোকেটের সাথে কথাবার্তা বলতে পারবে, তবে ইন্টারোগেশন যতক্ষণ চলবে ততক্ষণ না। এরপরে 46C বলতেছে যে এন্ট্রি অফ অ্যারেস্ট ইন অফিসিয়াল রেজিস্টার, প্রত্যেকটা ব্যক্তিকে যে গ্রেফতার করা হবে জেনারেল ডায়েরি এতে কি করা হবে, এগুলো এন্ট্রি করা হবে যে কাকে কোন অপরাধে কী জন্য গ্রেফতার করা হচ্ছে। এরপরে যদি আমরা দেখি যে এখানে প্রতিটা থানার মধ্যে যতটা সম্ভব ডিজিটালি কি করা হবে, যে পুলিশ অফিসার কি করবে, যে একটা ডিসপ্লে মেনটেন করবে যে কোন কোন ব্যক্তিকে কোন কোন আসামিকে গ্রেফতার করা হয়েছে যতটা সম্ভব। গ্রেফতারকৃতদের স্বাস্থ্য এবং সুরক্ষার দিকে লক্ষ্য রাখবে, প্রয়োজন হলে তাদেরকে মেডিকেলে নিয়ে যাবে। এরপরে বলতেছে যে এক্সামিনেশন অফ অ্যারেস্টেড পারসন বাই মেডিকেল অফিসার। তো একজন অ্যারেস্টকৃত ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে তাকে নিকটবর্তী সরকারি মেডিকেল, সরকারি না থাকলে যে কোনো বেসরকারি তবে রেজিস্টার্ড ডাক্তারের সহায়তা তার নেওয়া হবে, এটাই হচ্ছে কথা। এরপরে তারা সেকশন 54-এ যে পুলিশ কি করতে পারে, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে, আগেরগুলা তো আছে, এখানে সামনের দিক থেকে তারা আবার সাব ক্যাটাগরি করে অনেক কিছু যুক্ত করে দিচ্ছে। যেমন ধরেন যে আপনার কগনিজেবল অফেন্স হইলে কি করতে পারবে, গ্রেফতার করতে পারবে, কগনিজেবল অফেন্সের ডাউট থাকলে গ্রেফতার করতে পারবে, ক্রেডিবল ইনফরমেশন পাইলে গ্রেফতার করতে পারবে, এরকম হাবি জাবি অনেক কিছু ঢুকায় দিছে। আরেকটা যেখানে তারা অ্যাড করছে যে
এমন কগনিজেবল অফেন্স যার শাস্তি 7 বছর বা তার বেশি, তো সেই রকম ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারবে। তো ম্যাক্সিমাম যে সমস্ত শাস্তি 7 বছর বা তার বেশি এগুলো কগনিজেবলই হয়। তো যাই হোক, তারপরও তারা এটা নিয়ে আসতেছে। বাকিগুলো আগের মতোই আছে, যে হাউস ব্রেকিং বলেন, এর প্রক্লেম অফেন্ডার বলেন, চোরাই মাল কারো কাছে পাওয়া গেলে, পুলিশের কাজে বাধা দিলে, সেনাবাহিনী থেকে পলাতক হলে, এটা ছাড়া যদি আমরা দেখি যে অন্য কোনো থানা থেকে যদি কারো কাছে কি আসে, কোনো প্রকার রিকুইজিশন আছে, মানে আগেরগুলো ঠিকই আছে, শুধু একটু অ্যাড করা হয়েছে। এরপরে যদি আমরা দেখি 54-এর পরে 54A যুক্ত করতেছে তারা, যে যেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে, every police officer arresting any person without warrant at the time of making arrest communicate him to reason for his arrest। এটা জানাবে, এটা আমরা সবাই জানি। এরপরে 69-এর ক্ষেত্রে যেটা করা হয়েছে, ওই যে সমন জারিতে তারা একটু চেঞ্জ করে দিয়ে বলতেছে যে ইলেকট্রনিক পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, শর্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইলেকট্রনিক মেইল এর মাধ্যমে কি করা যাবে, সমন জারি করা যাবে। আর পাশাপাশি পরিবারের ফৌজদারি সমন্স হইলে আমরা জানি পুরুষ সদস্যের উপর দিতে হইতো, তো পুরুষ শব্দটা বাদ দিয়ে বলতেছে যে কোনো ব্যক্তির উপর দেওয়া যাবে। এরপরে সরাসরি এক জাম্পে তারা চলে গেছে 167-তে, যেখানে আমরা জানি কি করেন পুলিশ, যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আসামি রিমান্ড মঞ্জুর করেন এবং তার রিমান্ডটা দেন। তো এরকম ক্ষেত্রে আগের মতোই আছে, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড। তো এক্ষেত্রে আরও নানা কিছু যুক্ত করে বলতেছে যে এখন যেহেতু শোন অ্যারেস্ট দেখানো হয়, তো এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে বলতেছে যে ওই আসামিকে ফিজিক্যালি উপস্থিত করাইতে হবে, তাকে দেখে কোন মামলা গ্রেফতার করাচ্ছে, ক্রেডিবল ইনফরমেশন আছে কিনা, এগুলো দেখার পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলতেছে। আর এরপরে 167-র পরে 167-এ তারা যুক্ত করে দিয়ে বলতেছে যে যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যে ডিউটি অফ ম্যাজিস্ট্রেট ইন দ্য রিলেশন শোন অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে ওই যে কথাটা আমরা বললাম, যদি একাধিক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, এক্ষেত্রে উনি যাবতীয় কিছু দেখবেন, দেখে তারপরে সিদ্ধান্তটা নেবেন। এরপরে 173-এর পরে 173 এর পরে বি যুক্ত করা হচ্ছে তারা। তো বি যুক্ত করে বলতেছে যে প্রভিশন ফর কমপ্লিট অফ ইনভেস্টিগেশন। এখন এই রকম ক্ষেত্রে না, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, অন্য কিছু আইনে যাই কিছু বলা থাকুক, বলতেছে যে 60 দিনের মধ্যে তার তদন্তটা সে শেষ করবে। আগে ছিল যে কোনো প্রকার ডিলে ছাড়া, এখন 60 দিন এখানে একটা সময়সীমা নিয়ে আসা হয়েছে। এরপরে বলতেছে যদি না করে উপযুক্ত কারণ দেখবেন, এক্ষেত্রে অসদাচরণ হবে, তার সিনিয়রকে জানাবেন, তার মানে যা কিছু প্রয়োজন কোনো কাজের না। এরপরে চলে গেলাম আমরা 250-এ, কেউ যদি মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর বিষয় নিয়ে মামলা দায়ের করে, তো এরকম ক্ষেত্রে যে ওয়ান শব্দটি আগে 1000 টাকা ছিল, এখানে 50, মানে 50,000 টাকা পর্যন্ত এখন জরিমানা করতে পারবে। আর 500 টাকা জরিমানা করা যাইতো, সেটাকে 25,000 করা হয়েছে। এরপরে এডিশনালি আগে 100 শব্দগুলোর পরিবর্তে 5,000 শব্দগুলো প্রতিস্থাপিত হবে, এই জিনিসটা তারা বলতেছে। অর্থাৎ যদি কি করা হয়, আমরা 250-এর অধীনে জানি যদি মিথ্যা তুচ্ছ ব্যাপার নিয়ে কেউ কি করে মামলা করে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের এডিশনাল ক্ষমতা আছে, একবার নর্মালভাবে জরিমানা করতে পারেন, পরে এডিশনালি করতে পারেন। যেমন আগে এডিশনালি 3,000 টাকা ছিল, এটাকে বাড়িয়ে 1 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের জন্য 260-এর ক্ষেত্রে সামারি ট্রায়াল, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আগে যে কোনো চোরাই সম্পত্তি বলেন, অন্য কিছু সম্পত্তি বলেন, ভ্যালুটা 10,000 টাকা পর্যন্ত ছিল, তো সব জায়গায় 10-এর পরিবর্তে 5 লাখ টাকা পর্যন্ত চোরাই মাল বলেন, ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট বলেন, এক্সটর্শন বলেন, সমস্ত সম্পত্তির বিচারগুলা কি যাইতে পারে, সামারি ট্রায়ালে যাইতে পারে। এরপরে 264-এর যুক্ত করে দিয়ে একটা কথা বলতেছে যে স্পেশাল প্রসিডিওর ফর সামারি ট্রায়াল, এইটা যতটা সম্ভব সেম সেশন অ্যাট দ্য প্লেস উইথিন দ্য জুরিসডিকশন অফ কোর্ট, মানে বলতেছে যে একই দিনে শেষ করে দেন, একই সেশনের মধ্যে শেষ করে দেন সামারি ট্রায়াল, বেশি সময় নিয়েন না। ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়ার ক্ষেত্রে তারা একটা পরিবর্তন আনতে যাচ্ছে, যে আগে ছিল 2টা বাংলা পত্রিকা, তো এখন বলতেছে 1 ন্যাশনাল ডেইলি বেঙ্গলি নিউজ পেপার, বাংলা, আগে বেঙ্গলি ছিল এখন বাংলা হয়েছে, হ্যাভিং হোয়াইট সার্কুলার, আগে 2টা ছিল, এখন একটা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে করা যাবে।
এরপরে যে জিনিসটা বলতেছে যে এর পাশাপাশি যে পুলিশের যে ওয়েবসাইট আছে, সেশন জজের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটেও যাতে তার এই বিজ্ঞপ্তিটা রাখা হয়। এরপরে 345-এর মধ্যে তারা যেই সংশোধনীটা আনতে চাচ্ছে, এডিশনাল যুক্ত করতেছে, সেটা হচ্ছে যে যেই অপরাধের শাস্তিগুলা কি করা যায়, সমঝোতা করা যায় শিডিউল অনুযায়ী, সেগুলো সমঝোতার জন্য ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিবেন এবং তারা হয় লিগাল এইড অফিসারের কাছে পাঠিয়ে দিবেন, অথবা অ্যাডভোকেটরা পরস্পরের মধ্যে যদি তারা মনে করে যে লফুল একটা এগ্রিমেন্ট করা সম্ভব, তাহলে সেখানে অনুমতিটা দিয়ে দিবেন। এরপরে 390 থেকে 395 যে বেতাঘাত ছিল ওইটিও বিলুপ্ত করা হয়েছে, এটা ভালো কাজ করছে। এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ 413তে 50 শব্দে অর্থাৎ 50 টাকা পর্যন্ত জরিমানা করলে আগে আপিল করার সুযোগ ছিল না, তো এইটাকে 50 টাকার পরিবর্তে 5000 টাকা পর্যন্ত করা হয়েছে। এরপরে যদি আমরা দেখি 414তে যেটা ছিল 200 শব্দটি অর্থাৎ 200 টাকা পর্যন্ত যদি কি করা হয় সামারি ট্রায়ালে কোনো প্রকার দেওয়া হইতো, আপিল চলতো না, এখন এটাকে 5000 পর্যন্ত করা হয়েছে। এরপরে আমরা 498তে যদি দেখি জামিন এবং বন্ড সংক্রান্ত বিষয়গুলো বলতেছে যে এক্ষেত্রে একটা জিনিসই, এনি কোর্ট যখন কাউকে রিলিজ দিচ্ছে উনি কি করতে পারবেন, কন্ডিশন আরোপ করতে পারবেন যাতে উনি পালিয়ে না যান এবং ভালো ব্যবহার করেন, এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আরোপটা সেখানে করতে পারবে। এরপরে যদি আমরা দেখি যে বন্ডটা কিভাবে সাবমিট করবে, 499-র মধ্যে যে জিনিসটা দেওয়া হচ্ছে যে বন্ড রিফার টু দিস সেকশন মে বি সাবমিট কোড ইদার ইন পার্সন অর অনলাইনেও বন্ডটা সাবমিট করা যাবে অ্যাজ রিকোয়ার্ড বাই কোড সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ আইডেন্টিটি সিউরিটি থ্রু ন্যাশনাল আইডেন্টি কার্ড আর আদার অ্যাপ্রোপ্রিয়েট মিনস। এরপরে যদি আমরা দেখি 440-এর এতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে হোয়ার টু অর মোর একিউজ আর বিফোর দ্য কোর্ট শব্দগুলো কমাগুলো বিলুপ্ত হবে এবং সাবসেকশন 2 এর সাবসেকশন 3 সন্নিবেশিত হবে। কি এখানে মূল কথা যেটা বলতেছে যে অ্যাট দ্য স্টেজ অফ ইনভেস্টিগেশন আন্ডার ডিসকোর্স, তদন্তকালীন সময় দ্য জাজ অর ম্যাজিস্ট্রেট মে ফর দ্য রিজন টু রেকর্ড ইন রাইটিং ডিসপেন্স উইথ দ্য পার্সোনাল অ্যাটেন্ডেন্স অফ অ্যাকিউজ পার্সন ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যাডভোকেট আনটিল দ্য ডেট ফিক্সড ফর হিয়ারিং অফ দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট। অর্থাৎ আসামিকে যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশনটা শেষ না হচ্ছে তাকে আদালতে উপস্থিত না হওয়ার প্রয়োজন নাই, চাইলে ম্যাজিস্ট্রেট সাহেব অথবা জজ সাহেব কী করতে পারেন, অব্যাহতি দিতে পারেন যে যখন ইনভেস্টিগেশন রিপোর্ট জমা হবে তখন আপনি আসিয়েন, এরকম তারা দিতে পারে। এরপরে 46-এর মধ্যে আমরা যেটা বললাম মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, তারা এরকম একটা দিয়েছে যে এখানে তার নাম ঠিকানা, এনআইডি, কোথা থেকে গ্রেফতার করা হইলো, কবে গ্রেফতার করা হইলো, কী কারণে গ্রেফতার করা হইলো, এই রকম জিনিস দিয়ে একটা মেমোরান্ডাম তৈরি করবে, তৈরি করে সেখানে কী করবে, সিগনেচার দিয়ে দিবে। তো এইটা খসড়া মোটামুটি মনে হচ্ছে যে এটাই ফাইনালি কি হবে, গেজেট আকারে চলে আসবে। তবে এটা দেখার পর মনে হয় নাই যে আমরা ফৌজদারি কার্যবিধিতে কোনো মামলার বিচারে কোনো দ্রুত তাৎক্ষণিক কোনো পদক্ষেপ বা ভুয়া মামলা এই সমস্ত কিছু না হওয়ার ক্ষেত্রে সেই রকম কোনো আমরা পরিবর্তন দেখতে পারতেছি না। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আসলে আইনগুলা সংশোধন করার জন্য কমিটির প্রয়োজন, যারা সময় নিয়ে এগুলা গত 1 বছর তারা কি করেছে তারাই ভালো জানে। তো এখন এই শেষ সময়ে মাত্র 3 দিন 4 দিন সময় দিয়ে আপনি যদি বলেন সিআরপিসি সংশোধন করেন, আসলে সম্ভব না। যাই হোক, যখন ফাইনালি গেজেট আসবে আমরা আরও একবার আপনাদের সামনে তুলে ধরব। আর যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিন্তু 5 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের জন্য সাতকাওয়ান অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস 2। আপনি অংশ নিতে পারেন, মোটামুটি 4 মাসের কোর্স। ইনশাল্লাহ আমরা 7টা সাবজেক্টে আপনাকে লিখিত, ভাইবা এবং এমসিকিউ তিনোটার জন্য প্রস্তুত করে তুলব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।